জি ম্যাম আসছে। আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন দিয়ে। ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশনটা আসলে কি জিনিস? এটা হচ্ছে যে ট্রান্সফরমারে যখন ট্রান্সফরমার যখন নো লোড কন্ডিশনে থাকে এবং যখন ট্রান্সফরমারে আমি লোড লাগাই, তখন তার ভোল্টেজের কি চেঞ্জ হচ্ছে, এইটাই আমরা বের করি হচ্ছে ভোল্টেজ রেগুলেশন দিয়ে। তার মানে কি, ট্রান্সফরমারের নো লোড কন্ডিশনের সাথে লোড কন্ডিশনের যে কম্পেয়ারটা, সেটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন। এবং এই ভোল্টেজ এই লোডটা লাগাই হচ্ছে আমরা সেকেন্ডারিতে। যেহেতু সেকেন্ডারিতে লোড লাগাই, সো দেখা যায় যে লোডের ভেরিয়েশনটা হয় হচ্ছে সেকেন্ডারির জন্য। এই জন্য দেখো এখানে ডেফিনেশনে লেখা আছে ভোল্টেজ রেগুলেশন অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ কম্পেয়ার টু ইটস অরিজিনাল নো লোড ভোল্টেজ আন্ডার ভ্যারিং সেকেন্ডারি লোড কন্ডিশন। মানে সেকেন্ডারিতে যদি আমি লোড লাগাই, তাহলে নো লোড কন্ডিশনের সাথে সেকেন্ডারির ভোল্টেজের কি পরিমাণ ভ্যারি হবে, এটাকে কম্পেয়ার করাই হচ্ছে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন। একটু ধরো তো একটু। হ্যালো, সবাই? জি ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। সরি, আমার সকালবেলা উঠলে ঝামেলা শুরু হয়। আচ্ছা, তো এখানে এই যে ভোল্টেজ রেগুলেশন, যেটা তাহলে কি বললাম, ভোল্টেজ রেগুলেশন হচ্ছে ট্রান্সফরমারের নো লোড কন্ডিশনের সাথে লোড কন্ডিশনের যে ভোল্টেজের ভ্যারিং, সেটা কম্পেয়ার করার জন্য আমরা ভোল্টেজ রেগুলেশনটাকে ইউজ করি। এবং ভোল্টেজ রেগুলেশন হচ্ছে দুই ধরনের, রেগুলেশন ডাউন এবং রেগুলেশন আপ। দেখো রেগুলেশন ডাউনের ইকুয়েশনটা কি, নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে নো লোড ভোল্টেজ। নো লোড ভোল্টেজ দিয়ে যদি আমরা ভাগ করি, সেটাকে বলা হয় রেগুলেশন ডাউন। আর ফুল লোড ভোল্টেজ দিয়ে যদি ভাগ করি, সেটাকে বলা হয় হচ্ছে রেগুলেশন আপ। রেগুলেশন ডাউন এবং রেগুলেশন আপ, এই দুইটার মধ্যে দেখো ইকুয়েশনের পার্থক্য হচ্ছে এই যে নিচে, যদি নো লোড দিয়ে ভাগ করি তাহলে ডাউন, আর যদি ফুল লোড দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আপ। আপ। ঠিক আছে? আচ্ছা, আর এই যে ভোল্টেজের ভ্যারিয়েশনটা সেকেন্ডারিতে হয় লোড কন্ডিশনের জন্য, এইটা মেইনলি হয় হচ্ছে আমরা কি কি লোড লাগাইতে পারি সেকেন্ডারিতে, রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড এবং ক্যাপাসিটিভ লোড। সো কোন ধরনের লোডের জন্য কি ধরনের ভেরিয়েশন হয়, এটাই হচ্ছে, এইটার উপর ডিপেন্ড করেই হচ্ছে তোমার এই ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশনটা হয়। সো ভোল্টেজ রেগুলেশন হচ্ছে এটাই যে সেকেন্ডারিতে লোড কন্ডিশনের সাথে নো লোড কন্ডিশনের ভোল্টেজের যে কম্পারিজন, সেটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন। আচ্ছা, এখন হচ্ছে ট্রান্সফরমার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি আমরা সবসময় জানি, এফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। ঠিক আছে? এফিসিয়েন্সি আউটপুট বাই ইনপুট। এখন আমরা কি জানি যে আমরা ইনপুটে যেটা দিব, তারপরে আমরা আউটপুট পাবো, তাহলে 1 মাইনাস লস ইনপুটের বদলে। এবং এই ট্রান্সফরমারের যে এফিসিয়েন্সি, এটা হচ্ছে 0.9 থেকে 0.99 এর ভিতরেই মানে হওয়া উচিত। এবং ট্রান্সফরমারের রেটিং যত বেশি হবে, হায়ার দ্য রেটিং অফ দ্য ট্রান্সফরমার দ্য গ্রেটার ইন ইটস এফিসিয়েন্সি, এটার এফিসিয়েন্সি তত বেশি ভালো হবে। আচ্ছা, শুনতেছো আমার কথা? জি ম্যাম। ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে।
আচ্ছা, এখন হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, ট্রান্সফরমারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সির একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা দেখো, কপার লস ইকুয়াল টু হচ্ছে আয়রন লস। কপার লস মানে হচ্ছে মানে মোট কথা কোর লস ইকুয়াল টু কপার লস। আয়রন লসেরই তো আরেকটা নাম হচ্ছে তোমার কোর লস। সো ট্রান্সফরমারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের করতে গেলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি তখনই হবে যখন সেই ট্রান্সফরমারের কোর লস এবং কপার লস দুইটা সমান হবে। তো এখানে একটা ডিরাইভেশন দেয়া আছে, দেখো যে কপার লস ইকুয়াল টু, আমরা জানি কি কপার লস ইকুয়াল টু আই স্কোয়ার আর। কপার মানে কি? ওই তারের মধ্যে যে ওয়াইন্ডিং এর মধ্যে যে লসটা হয় সেটাকে বলা হয় হচ্ছে কপার লস। সো কপার লস ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর। R01 অথবা R02 দুইটাই হতে পারে। যদি সেকেন্ডারি রেফার টু প্রাইমারি হয় তাহলে R01 হবে, আর প্রাইমারি রেফার টু যদি সেকেন্ডারি হয় তাহলে R02 হবে। এটা গেল কপার লস। আর আয়রন লস কি? আয়রন লসের মধ্যে দুই ধরনের লস আছে, একটা হিস্টেরেসিস লস আর একটা হচ্ছে এডি কারেন্ট লস। ঠিক আছে? আর ইনপুটে আমরা কি দিব? V1 I1 cos phi 1। এটা হচ্ছে প্রাইমারি ইনপুট। এখন আমরা কি জানি যে এফিসিয়েন্সি ইকুয়াল টু হচ্ছে আউটপুট বাই ইনপুট, এবং আউটপুটের বদলে আমরা কি লিখতে পারি? ইনপুট মাইনাস লস। এই জন্য দেখো এখানে লিখছে এটা হচ্ছে ইনপুট মাইনাস লস ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট, তাই না? এই যে এই ইকুয়েশনটাতে বসেছে ইনপুট মাইনাস লস ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট। এই যে ইনপুট, এই যে এটা ইনপুট, ইনপুট মাইনাস লস ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট। এখন লসের মধ্যে দুইটা লস আছে, একটা হচ্ছে আয়রন লস আর একটা হচ্ছে কপার লস। এই যে দেখো এটা হচ্ছে কপার লস, এটা হচ্ছে আয়রন লস। এই যে WI, এটা হচ্ছে আয়রন লস। এরপরে এটাকে কাটাকাটি করার পরে এই ইকুয়েশনটা আসছে। এরপরে কি করা হয়েছে? এই ইকুয়েশনটাকে I1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয়েছে, কারণ আমরা জানি যে কোনো কিছুর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে গেলে সেটাকে ডিফারেন্সিয়েট করে 0 করতে হয়। সো এই ইকুয়েশনটাকে I1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছে। এই জন্য ডি ফাই মানে ডি ইটা ডিভাইডেড বাই ডি I1 ইকুয়াল টু, এটাকে ডিফারেন্সিয়েট করলে যা হয় সেই ইকুয়েশনটা এখানে লিখছে। এরপরে আমরা এই যে এই ইকুয়েশনটা ইকুয়াল টু 0 ধরছে, তাহলে ডি ইটা বাই ডি I1 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই পাশ ওই পাশ যদি আমরা চেঞ্জ করি, চেঞ্জ করার পরে কাটাকাটি করার পরে সবকিছু করার পরে দেখা যাবে হচ্ছে যে WI ইকুয়াল টু হবে হচ্ছে I1 স্কোয়ার R01। তার মানে কি? এটা হচ্ছে আয়রন লস আর এটা হচ্ছে কপার লস। এই ইকুয়েশনটাকে ডিরাইভেশন করার পর বা এই ইকুয়েশনটাকে এক্সপ্লেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সফরমারের, কারণ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যেহেতু বসি, সো এই এফিসিয়েন্সির ইকুয়েশন ইকুয়াল টু 0 ধরা হয়েছে। 0 ধরার পরে এটাকে যখন সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করার পরে দেখা যাচ্ছে আসলে শেষ পর্যন্ত আসতেছে হচ্ছে কপার লস ইকুয়াল টু হচ্ছে আয়রন লস। ঠিক আছে? তার মানে একটা ট্রান্সফরমারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি তখনই হবে যখন সেই ট্রান্সফরমারটার কোর লস এবং আয়রন লস দুইটা হচ্ছে সমান হবে। তার মানে কি? ট্রান্সফরমারটা যত বেশি ইউজ হবে কপার কোর, তত বেশি হচ্ছে তোমার ট্রান্সফরমারটার এফিসিয়েন্সি তত বাড়বে। ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা নতুন টপিক, টপিকটা হচ্ছে প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার। এখন এইটার প্যারালাল অপারেশন মানে কি? প্যারালাল মানে হচ্ছে দুইটা বা তিনটা ট্রান্সফরমারকে প্যারালালি যদি আমরা কানেক্ট করি, এটাকে বলা হয় হচ্ছে প্যারালাল অপারেশন। এন্ড প্যারালাল অপারেশন করার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্যারালাল অপারেশন কেন করি এবং প্যারালাল অপারেশন করার কন্ডিশনগুলো কি কি, প্যারালাল অপারেশনের রিজনগুলো কি কি, আর প্যারালাল অপারেশনের কন্ডিশনগুলো কি কি। এখানে রিজনগুলো দেখো, যে একটা বড় ট্রান্সফরমার ইউজ করার চেয়ে আমরা যদি ছোট ছোট কতগুলো ট্রান্সফরমার প্যারালালি ইউজ করি তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি ইকোনমিক্যাল এবং ওয়াইজ হয়। কেন এটা হয় দেখো, যদি ধরো একটা বড় ট্রান্সফরমার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরা এলাকাটাই কারেন্ট চলে গেছে, মানে পুরো এলাকাটাতেই কোনো সাপ্লাই নেই। তার বদলে আমরা যদি ওখানে ছোট ছোট কয়েকটা ট্রান্সফরমার ইউজ করি, তাহলে একটা ট্রান্সফরমার যদি বাই চান্স নষ্ট হয়েও যায় তাহলে বাকি ট্রান্সফরমার গুলা দিয়ে কিন্তু ওইখানে কিছুক্ষণের জন্য লোডের সাপ্লাইটা আমরা দিতে পারবো।
এই জন্য একটা বড় ট্রান্সফরমার ইউজ করার থেকে ছোট ছোট কয়েকটা ট্রান্সফরমার যদি ইউজ করা হয় তাহলে সেটা ইকোনমিক্যালও হয় এবং মানে সেটা মানে ওটা রিলায়েবিলিটি মানে হচ্ছে তোমার রিলায়েবিলিটির বাংলা কি, নির্ভরযোগ্যতাও বাড়ে। ঠিক আছে, কি তো তোমরা তো কেউ কোনো প্রশ্ন করতেছো না, কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? জি ম্যাম, বুঝতেছি ম্যাম। কেউ তো কোনো প্রশ্ন করতেছে না। তোমাদের ক্লাসটাই হচ্ছে সবচেয়ে বেশি মানে রেসপন্স কম। আমি এতগুলো ক্লাস দেই, এই ক্লাসের রেসপন্স খুবই কম। আর সবাই ঘুমায় না শোনে না কি করে আল্লাহই জানে। ম্যাম অনলাইনে আসলে ম্যাম লেখাপড়া তেমন হচ্ছে না, এই জন্য ম্যাম দেখেছি লেখা আপনি কাজ দিলেন বা পড়ালেন কিন্তু বাসায় তেমন লেখাপড়া হচ্ছে না। কিন্তু ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ ম্যাম লেখাপড়া করবো, নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ ম্যাম রেসপন্স করবো। সবারই একই অবস্থা নাকি, পড়ালেখা হয় না? জি ম্যাম অনেকটা এরকমই, অনলাইনে কেন জানি ম্যাম হচ্ছে না ম্যাম, অনেক